খুব কুইক রাইট ডিসিশন নিয়েছে ম্যান্ডি। খুব ভালো করেছে যে ওর ননদের বর মানে নন্দায়ের কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশন গ্যাদার করে নন্দায়ের সাহায্যেই যে ডাক্তার দেখাবে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছে বা তার সঙ্গে কথোপকথন করেছে, এবং যেটা শুনছি সেই ডাক্তারকে চুজ করেছে তার পিছনে একটা বিরাট বড় রিজন, সেই ডাক্তারটা 3 মাস ছাড়া ছাড়া নৈহাটিতে বসেন, এবং এটা কিন্তু সবথেকে বড় পাওনা। এই যে আমরা সাউথে ডাক্তার দেখাই, তারপরে আমরা তার সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারি, ভিডিও কলিংয়ের মাধ্যমে যোগাযোগ করে তিনি দেখেন, এরকমই হয়। মানে একবার যদি তুমি চেন্নাই যাও তুমি একটা রোগে, সেই রোগটাই কিন্তু তোমাকে কন্টিনিউ আবার চেন্নাই যেতে হয় না। তারা ওখান থেকে বলেই রেখে দেয় যে তোমাকে যদি তোমার কনসাল্টের দরকার হয় তাহলে ভিডিও কলিংয়ের মাধ্যমে তোমাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং সেক্ষেত্রে তোমাকে আবার অ্যাপয়েন্ট করতে হয়, সেই অ্যাপয়েন্টে অনুযায়ী তোমাকে কথোপকথন করতে হয়। আমরা যেমনি অ্যাপেলোতে দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে তোমার আমাদের গড়িয়াহাটে যে অ্যাপেলো আছে সেখানে সেই ভদ্রলোক বসতেন, এবং ওই যখন বসতেন 6 মাস ছাড়া উনি বসতেন, তো সেই সময় ওনার সঙ্গে কনসাল্ট করা যেত। তুমি ভিডিও কলিংয়ের মাধ্যমেও তুমি করতে পারতে, কিন্তু আমাদের একটা স্যাটিসফ্যাকশানের জন্য আমরা ফিজিক্যালি দেখাতে চেয়েছিলাম। তো ফিজিক্যালি আগে থাকতে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট করে ফিজিক্যালি ওনার ওখানে আগে গিয়ে দেখা করা গেছে, ঠিক আছে। তো সেটাই বড় কথা যে যে কোনো ডাক্তার আমরা যদি সাউথে যাই, বারবার তো যাওয়া সম্ভব না একটা রোগের জন্য, মানে যেটা স্পেসিফিক্যালি যখন যেটা হয়েছে সেটার জন্য। তো সেই ডাক্তার দেখানোর জন্য আমাকে যদি আমি সেখানে যাই এবং তারপরে সে যদি আমার লোকালিটির মধ্যে আবার আসে বা বসেন 3 মাস ছাড়া, তাহলে সেটা কিন্তু খুব ভালো, এবং সেটা খুব রাইট ডিসিশন একেবারে ম্যান্ডি এই জায়গায় ঠিক নিয়েছে। ও বলল হায়দ্রাবাদের এআইজিটাও ওরা দেখেছিল, কিন্তু ওখানে ওর মামি 12 বছর ধরে দেখাচ্ছে, ট্রিটমেন্ট করছে লিভারের জন্য, কিন্তু সেরকমভাবে ইমপ্রুভমেন্ট হয়নি। এবার এক একটা কেস এক এক রকম, তার জন্য হয়তো নাও হতে পারে, কিন্তু অ্যাপেলোতে হচ্ছে ওর ননদ দেখায়, এবং সে ভেরি রিসেন্ট দেখিয়েও এসেছে, এবং তার প্যানক্রিয়াসের প্রবলেমটা বেশ মারাত্মক আকারের, এবং সুগারটাও হাই। সেই তুলনায় স্যান্ডির অতটা নয়, কিন্তু তারপরেও নিজের ফ্যামিলির লোক যেখানে দেখাচ্ছে সেইখানে কনসাল্ট করা বা সেইখানে দেখানো হচ্ছে একদম বুদ্ধিমানের কাজ হয়েছে, বুদ্ধিমতির কাজ হয়েছে। তার প্রথম কারণ হচ্ছে আগে যেহেতু ওরা গেছে, সমস্ত ব্যবস্থা ওরা যেহেতু করেছে, দেখেছে, বুঝেছে, দেখিয়েছে, ভালো আছে, ইমপ্রুভ হয়েছে, রেজাল্টও ওদের সামনে রয়েছে। তো সেই জায়গায় ওরাও এটা আশা করতে পারে যদি ওর বোন ওরকম পজিশন থেকে এসে এখন ইমপ্রুভ হয়েছে, তাহলে ভাইয়ের ক্ষেত্রেও সেটা খুব নর্মাল ব্যাপার, ইমপ্রুভমেন্ট। তারপরে ডাক্তার হিসেবে সে ভালো, সেই স্যাটিসফ্যাকশানটা ওর বোনের কাছ থেকে পেয়েছে, মানে স্যান্ডির বোনের কাছ থেকে। প্লাস হচ্ছে স্যান্ডির মানে ভগ্নিপোত, সে সমস্ত কিছু প্রসেসিংটা করে দিচ্ছে, যেটা স্যান্ডি ম্যান্ডির জন্য খুব বড় একটা অভ্যর্থ ওষুধের মতো কাজ করেছে। কারণ দেখো, আমরা যতই বলি আমাদের নিজের লোকেরা যদি আমাদেরকে পুরোপুরি প্রপার গাইড করে দেয়, এবং সেই অনুযায়ী যদি আমরা যাই ট্রেনের টিকিট থেকে, ডাক্তার থেকে, অ্যাপয়েন্ট থেকে, এবং সে নৈহাটিতে বসে সেটা জেনে, এবং সবথেকে বড় কথা তিনি বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন, এটা হচ্ছে ভেরি মানে রেয়ার কেস। কারণ বেশিরভাগ চেন্নাইয়ের ডাক্তাররা কিন্তু বাংলা বোঝেন না, ঠিক আছে, ইংলিশ আর তাদের ভাষা, এই দুটো ভাষা কিন্তু ছাড়া বোঝে না। এবং সেক্ষেত্রে কি হয়, ওরা একজনকে রাখেন যে কিনা তোমাকে ওই ব্যাপারটাকে আর কি কি বলবো, ইন্টারপ্রিটেটর টাইপের, যে তোমাকে ওইটা বলে দেবে, মানে ইংলিশ ডাক্তার বলবে সেইটা আমাদেরকে বলবে, আবার আমরা যদি না ইংলিশে বলতে পারি তাহলে সেক্ষেত্রে ওরা সেগুলোকে ট্রান্সলেট করে দেবে। তো এরকম সুবিধা আছে। তাহলেও বাংলায় বললে তো, ডাক্তার যদি বাংলায় বলে মানে আমাদের মাতৃভাষায় বলে, তাহলে আমরা যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে কথা বলতে পারবো, সেটা তো অন্য ভাষায় সেই লেভেলে আমরা বলতে পারবো না। সবাই তো আর ইংলিশটা সেই লেভেলে জানে না, হিন্দিটা সেই লেভেলে জানে না। তো সেইটা হচ্ছে অনেক বড় ফ্যাক্ট, কারণ ভাষার এই যে আদান প্রদান, এটা খুব জরুরি ডাক্তারের সঙ্গে। তো যাই হোক, এই একটা ফেসিলিটিস, নৈহাটির ফেসিলিটিস, মানে ওখানে বসে, এবং আরেকটা ফেসিলিটিস যে ওখানেই ওর বোনকে দেখেছে, মানে ওর বোন, ওর বাবা এবং স্যান্ডি, এদের তিনজনের এক ধরনেরই রোগ, সেক্ষেত্রে বলতে সুবিধা হবে, কেস হিস্ট্রিতে বলতে সুবিধা হবে, খুব খুব খুব
ঠিক ডিসিশান নিয়েছে। অনেকে অনেক রকম ডিসিশান দিয়েছে, সবার ডিসিশান সবসময় নেওয়াটা সম্ভব নয়, তবে হ্যাঁ সবাই যে ওদের সাপোর্ট করবার জন্যই ডিসিশানগুলো দিয়েছে সেটা নো ডাউট। তার মধ্যে থেকে ও চয়েস করেছে ওর বাড়ির ব্যাপারটা, এবং এটা হচ্ছে ওর জন্য সব থেকে মানে রাইট টাইমে না রাইট ডিসিশান এই সময় ম্যান্ডি নিয়েছে, খুব ভালো ডিসিশান। হ্যাঁ অনেকেই বলেছে অ্যাপেলোতে এক্সপেন্সিভ, হ্যাঁ এটা সত্যি অ্যাপেলো একটু এক্সপেন্সিভ, কিন্তু তা হলেও একটা কত কস্ট খরচ কত সেটাও তো ওরা কিছুটা আন্দাজ করে যেতে পারছে, কারণ যেহেতু ওর বোন কিছু আগেই গিয়েছিল, তাহলে কষ্ট কতটা মানে থাকা খাওয়া, তারপরে আসা যাতায়াত, হ্যাঁ তারপরে হচ্ছে ওখানে ডাক্তার দেখানো, সব কষ্টটাও ওরা কিন্তু একটা ক্যালকুলেশন পেয়ে গেছে। এদিক ওদিক হতেই পারে, সেটাও তো ওরা জেনে নিয়ে গেছে। তো ওদের পক্ষে খুবই ভালো হয়েছে এই ডিসিশানটা নেওয়া। আর অ্যাপেলোতে গেলে এরকম মানে হোটেলগুলোই ভাড়া করতে হওয়াটাই খুব ভালো। সেটা হচ্ছে যে যেইগুলো আর কি গেস্ট হাউস টাইপের, মানে তুমি থাকবেও প্লাস কিচেন তোমার থাকবে, মানে দুটো ঘর কিচেন আর তোমার হচ্ছে টয়লেট থাকবে, এটা খুব সুবিধা। মানে একটা ঘরে একটু তুমি দুটোতেই খাট থাকবে, তো দুটো ঘর থাকলে একটা সুবিধা। একটা তোমার থাকে তোমার ব্যালকনি থাকে, আর তার সঙ্গে একটা মানে রান্নাঘর থাকে, আর একটা তোমার বাথরুম থাকে, আর একটা ডাইনিং টেবিলেরও ব্যবস্থা থাকে, আমি যেটা দেখেছি আর কি। তো এই রকম হলে খুব ভালো, কারণ তুমি রান্না করে যদি খেতে যাও তো খেতে পারবে, বাজার এভেলেবেল সব রাস্তার মধ্যেই। আর যদি তুমি রান্না করে না খেতে চাও, নিচে একটা বাঙালি হোটেল আছে। যেহেতু সবাই অসুস্থ রুগী নিয়েই বেশি যায়, এবং যাদের এরকম ধরনের পেটের সমস্যা বা অন্য কিছু আছে, সেক্ষেত্রে হোটেলটা অ্যাভয়েড করে অনেকেই বাড়িতে হালকা পালকা রান্না করে। সেই সমস্ত ব্যবস্থা যখন আছে, তাহলে কিসের সমস্যা? আর সেগুলো সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছে এই ভগ্নিপতি, তাহলে সব দিক দিয়েই আমার মনে হয় ম্যান্ডির জন্য খুব ভালো হয়েছে। হ্যাঁ এবার হচ্ছে টাকার ব্যাপারটা, সেইটা হচ্ছে ম্যান্ডি কোথা থেকে কিভাবে জোগাড় করেছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে। ম্যান্ডি বলছে, যখন আমি ঘরটা করেছি সেই মুহূর্তে আমার কাছে মানে জানা ছিল না যে স্যান্ডির এই ব্যাপারটা হবে বা আমাকে এইভাবে হঠকারী ডিসিশন নিয়ে যেতে হবে, তো আমার কাছে সেই টাকা জমানো ছিল। এইটা হচ্ছে তোমার সবথেকে বড় ভুল, কারণ তোমার শরীর খারাপের জন্য কিছু অ্যামাউন্টের টাকা তোমার আগেই সরিয়ে রাখার দরকার ছিল। তুমি তো জানছিলে যে স্যান্ডি এরকম যাতায়াত করছে, শরীর দেখাচ্ছে, এই করছে সেই করছে, স্যান্ডির টাকায় স্যান্ডি করেছে, ঠিক আছে তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু তোমারও তো একটা লামসাম টাকা সরিয়ে রাখার দরকার ছিল। তাহলে এই মুহূর্তে ঘর করার ডিসিশনটা তোমার রং ডিসিশন, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, কি এমন প্রয়োজন পড়লো যার জন্য ধার করে তোমাকে মানে ঘর করতে হয়েছে? একেবারে যখন তুমি প্রথম ঘরটা করেছো সেই ক্ষেত্রে যদি তুমি ধার দেনা করতে মানা যেত, যে অত বড় একটা প্রজেক্ট নিয়ে নেমেছো, সেক্ষেত্রে পুরো টাকা অ্যারেঞ্জ করতে পারো না, কিছু কোথা থেকে ধার করেছো। কিন্তু একটা 80,000 টাকার ঘর করতে গিয়ে যদি তোমার দু জায়গায় দুজনের থেকে ধার করতে হয়, তাহলে সেই ঘরটা করবো কেন? এক মাস পরে করব। তুমি তো এই মাসেই পেমেন্টটা দিয়ে দিতে পেরেছো, তাদের ধারটা শোধ করে দিতে পেরেছো এই মাসেই, তাহলে 1 মাস দাঁড়িয়ে যেতে, এই মাসে এসে ঘরটা করতে। তো এখানে তোমার হঠকারী ডিসিশনটা নেওয়াটা একদমই ঠিক হয়নি। ধার করে ঘর করতে হবে 80,000 টাকার ঘর, তাও আবার টিনের ঘর, এতটা তোমার দরকার ছিল না। হ্যাঁ তোমার একটা ঘরের প্রয়োজন, কিন্তু সেটা তোমার সাধ্যের অনুযায়ী তো তুমি করতে চেয়েছো, তুমি বলেছো কথাটা যে আমার সাধ্য এখন এটা, আমার এখন ইটের ঘর করার সাধ্য না। তাহলে ভালো কথা, তাহলে তোমার সাধ্য অনুযায়ী তোমাকে আবার তাহলে ধার করতে হচ্ছে কেন? এটা কিরকম একটা অদ্ভুত হলো না? ধার আমরা এমার্জেন্সি পারপাস করি, ঘর করবার জন্য ধার করতে হবে, তাও মানে সেই ঘর নয়, মানে একটা তুমি মানে পুরো ঘর যদি যখন করবে তখন যে ধারটা সেটা আলাদা কথা, কিন্তু একটা 80,000 টাকার ঘর তোমার কাছে টাকা আছে বলেই তুমি করবে, তা না সেখান থেকে তুমি ধার করেছো, আবার সেই ধার দুজনের কাছ থেকে করেছো এবং সেটা এই মাসে শোধ করেছো এই মাসে ঘর করতে। এই ডিসিশনটা নেওয়াটা তোমার ঠিক হয়নি। এক্ষুনি তোমাকে ছাড়দের ঘর করতে হবে, এত তাড়াহুড়ো, এক্ষুনি সমস্ত কিছু করতে হবে, কেন কেন? কিসের এত তাড়া? কিসের এত মানে হঠকারী ডিসিশন? কিসের এত উইমজিক্যাল ডিসিশন? কিসের এত মানে এক্ষুনি যা চাইছি এক্ষুনি পেতে হবে, এরকম কিসের জন্য? ও কন্টেন্ট করবার জন্য, মানে টিনের ঘরে কন্টেন্ট করবার জন্য? আমার মনে হয় না যে টিনের ঘরে কন্টেন্ট করবার জন্য তোমাকে এত ধার দেনা করার দরকার ছিল। মানে প্রথম কথা হচ্ছে, টিনের ঘর তুমি গরমে কতটা এফোর্ড করতে পারবে সেটা একটু বড় ব্যাপার, কারণ টিনের ঘরে গরমকালে প্রচণ্ড কষ্ট, ঠিক আছে? এখন একটু হালকা গরম আছে, ঠিক আছে, তাহলে তুমি একটু পুজোর পর পর যদি করতে ঘরটা, তাহলে ভালো হতো, ঠান্ডা ঠান্ডা রেস্টে আসতো, টিনের ঘরে কোনো অসুবিধা হতো না। কিন্তু তোমার ধৈর্য একদম কম এই ব্যাপারে, তুমি মারাত্মক ভুল ডিসিশান নিয়েছো এই ঘর করাটা, এবং সেখানে ধার করাটা আরও ভুল ডিসিশান। তো যাই হোক, তুমি এই মাসে নাকি তাদের দুজনেই ধার শোধ করে দিয়েছো, সেটা ভালো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে।
তো ঘর করার ডিসিশনটা নিয়েছো, একেবারেই রাইট ডিসিশন হয়নি, রং ডিসিশন। এবং ধার করাটা একেবারেই এখানে শোভা পায় না। ধার আমরা সবসময় এমার্জেন্সি পিরিয়ডে করি, আর কেন তুমি ধার দেনা করবে? আচ্ছা, এরপর তুমি বললে ট্যাবের ইএমআই চলছিল, এই মাসে শোধ হয়েছে। যাক, ট্যাবের ইএমআই যদি এই মাসে শোধ হয়ে থাকে তাহলে তোমার উচিত ছিল আরও 2 মাস দাঁড়িয়ে তারপরে লোন করে তোমার ঘর করা, মানে ধার করে ঘর করা। কারণ সব কিছু একসঙ্গে জড়িয়ে ফেললে কিন্তু খুব মুশকিল। তোমার শরীরও তো সবসময় সব দিক দিয়ে এফোর্ট করবে এরকম কোনো ব্যাপার নেই। তো যেখানে তোমাদের মানে ভিডিওর উপর নির্ভর করতে হচ্ছে, যদি ধরো কথার কথা 5 দিন 7 দিন ভিডিও না দাও, সেটা তোমার জন্য তো প্রচুর প্রবলেম হয়ে যাবে। এত টেনশন নিলে সেটা তো তোমার জন্য একটা হেডেক হয়ে যাবে। তো এই ডিসিশনটা ভুল হয়েছে। আচ্ছা, তুমি বলছো স্যান্ডির 35,000 টাকার মতো তার টেস্ট ফেস্ট হ্যানা ত্যানাতে খরচা হয়েছে, সেই টাকাটা স্যান্ডি নিজে বিয়ার করেছে তার ব্যবসায়ের টাকা থেকে, প্লাস সে একটা পার্সোনাল লোন চালায়, প্লাস একটা গয়নার লোন চালায়। ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল লোনটা প্রায় 2 বছর আগে নেয়া। আমি জানি না কী কারণে কী পারপাসে ও লোনটা নিয়েছিল 2 বছর আগে, সেটা আমার জানা নেই। সেই লোনটা সে শোধ করে, খুব ভালো কথা। প্লাস হচ্ছে তোমার কি কথা, যে তোমার গয়নার লোন নিয়ে ব্যবসার কাজে লাগিয়েছিল। হ্যাঁ, তুমি বলেছিলে 50,000 টাকার লোন তুমি নেবে। তো সেই 50,000 টাকার লোন কি গয়না দিয়ে নেওয়ার কথা বলেছিলে না পার্সোনাল লোন? আমি তো যতদূর জানি তুমি পার্সোনাল লোনের কথা বলেছিলে। যাই হোক, এখন তুমি বলছো গয়নার লোন নিয়েছিল, এবং সেই গয়নার লোনটা সে নিজে শোধ করছে তোমার কথা অনুযায়ী। এইবার তোমার যে সংসারের টাকা কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। এটা বিশ্বাসযোগ্য যে আমাদের স্যান্ডি গয়নার লোনটা দিচ্ছে, পার্সোনাল লোনটা দিচ্ছে, 35,000 টাকা তার শরীর খারাপের জন্য খরচা করেছে, তারপরে তোমাকে আবার মাস গেলে 7,000 8,000 টাকা করে দেয়? এতটা ইনকাম ও করতে পারে না, আর তার জন্যই ও এত টেন্সড। ঠিক আছে? যদি ও লোন দেয় তাহলে তোমার সংসারে টাকা দেয় না, যদি সংসারে টাকা দেয় তাহলে কিন্তু ও লোন দেয় না। আর এই যে বলছো যে ওর বিজনেস, সত্যি কি এটা স্যান্ডির বিজনেস? সত্যি করে বলো তো ম্যান্ডি, অ্যাকচুয়ালি তুমি এটা ইচ্ছে করে স্যান্ডির জন্য করে দিয়েছো, এবং তাতে তোমাকে কিন্তু প্রচুর খাটতে হয়, লাইভ করতে হয়, প্লাস প্লাস তোমাকে জিনিসপত্র নিয়ে আসতে হয়, দেখে নিয়ে আসতে হয়, দোকানে গিয়ে তোমাকে লাইভ করতে হয়। তো কাজটা তো তোমাকেই বেশিটা করতে হয়। এবার ও যেটা করে, প্যাকিং করে। তো সেখানে যদি তোমার বিজনেসে কোনো কাউকে ম্যানেজার রাখতে, সেও সেটা করতো, মানে কাউকে যদি তুমি রাখতে হেল্পিং হ্যান্ড হিসেবে। আচ্ছা, তারপরে হচ্ছে ঠিকানাগুলো লিখে সেগুলোকে মানে পার্সেল দেওয়ার জন্য যেতে হয়, ডিটিডিসি বা যেখানে যেতে হয় সেখানে যেতে হয়। সেটা তোমাদের স্যান্ডি করে। খুব ভালো কথা। তো ধরো তুমি কাউকে রাখতে, তাহলেও তো সেক্ষেত্রে সে করতো ব্যাপারটা। তো এই ব্যবসাটা পুরোপুরি স্যান্ডির, এই কথাটা অবিশ্বাস্য। এবার তুমি বলতে পারো যে হ্যাঁ, ওর বিজনেসে আমি লাইভটা করে দিই শুধু। তুমি অ্যাকচুয়ালি এইটা ওর জন্য করে দিয়েছো, না হলে ও সারাক্ষণ ওই তোমার কম্পিউটারে ডুবে থাকতো। স্যান্ডি না কোনো বাজার হাট করে, না কোনো দোকান পাঠশালা করে, শুধু তোমাকে নিয়ে যায়, নিয়ে আসে, দিয়ে আসে। আচ্ছা, দোকানেও তোমাকে নিয়ে যায়, মেয়েকে স্কুলে দিয়ে যায়, তুমি যেখানে যেখানে যেতে চাও সেখানে সেখানে নিয়ে যায়। হ্যাঁ, যেন তোমার হেল্পিং হ্যান্ড। বর হিসেবে ওরও কিন্তু অনেক কিছু দায়িত্ব আছে। এইবার আমি একটা জিনিস শুনেছি, হ্যাঁ, সুয়ের কাছ থেকে শুনেছি যে তুমি নাকি বাজার করতে ভালোবাসো, বাজারটা তুমি তোমার হাতে রাখতে চাও। অ্যাকচুয়ালি সংসারের খরচটা তো তুমি করো, তাই সংসারের যে টাকাটা তোমার হাতে অ্যামাউন্ট আছে, তার জন্য তুমি সেই টাকা দিয়ে তোমার ইচ্ছে মতো বাজার হাট করো, সেটা তুমি স্যান্ডিকে দিয়ে স্যাটিসফাইড হও না, যেহেতু তুমি তোমার এটা করো। এইখানেই সমস্যা। তুমি যদি স্যান্ডির উপরে বাজারের দায়িত্বটা দিতে, যে যাই করে হোক তুমি যেরকম বাজার আনবে প্রতিদিনের, সেই রকম বাজারেই রান্না হবে, তুমি যেরকম বাজার করবে সেই বাজারই আমরা খাবো, তাহলে কিন্তু স্যান্ডির সেই দায়টা থাকতো। তার জন্যই ও সংসারে কিন্তু কখন টাকা দেয়, কখনো টাকা দেয় না। এটা কিন্তু সত্যি। আচ্ছা, যাই হোক, তোমাকে ওই বাইকে চড়া নিয়ে, তোমার সাজগোজ নিয়ে, তোমার সমস্ত কিছু নিয়ে ভিউয়ার্সরা অনেক কথা বলেছে। তুমি সেখানে বলেছো আমার ঘন্টা ফারাক পড়তা হ্যায়। দেখো, আমি জানি ঘন্টা ফারাক পড়তে হয়। বাইরের ভিউয়ার্সরা আমাদের মনের মতো কথা বললে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আর যখনই আমাদের মনের মতো কথা না বলে তখনই আমরা বলি ঘন্টা ফারাক পড়তে হয়। যদি সত্যিই তোমার ঘন্টা ফারাক পড়তে হয়, তাহলে তোমার ভিউজেও ফারাক পড়বে। বুঝতে পেরেছো? ঘন্টা ফারাক পড়তে হয় না, ঠিক আছে? কিন্তু এই যে তুমি এটা বললে, এটা ঔদ্ধত্যতার পরিচয় দিলে যে ঘন্টা ফারাক পড়তে হয়। কেন ফারাক পড়বে? তোমার নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ার্সের কমেন্টই তোমার ফারাক পড়বে, পড়াটা স্বাভাবিক। কারণ তারা দেখছে বলে তুমি কিন্তু আজকের এই জায়গায়।
এই যে অহংবোধটা দেখালে ঘন্টা ফারাক পড়তা হয়, এটা কিন্তু ঠিক নয়। তুমি ইগনোর করে যেতে পারতে। সব জিনিসকে তোমাকে এক্সপ্লানেশন দিতে হবে কে বলে? তোমার কিছু এসে যায় না, আসে যায় না, যায় না, তুমি নিজের থেকে মনে মনে রাখতে যে হ্যাঁ আমার কিছু এসে যায় না, ওরা বলছে বলুক। কিন্তু তুমি যখনই সেটা শো করবে যে আমার ঘন্টা ফারাক পড়তে হয়, তাহলে ঘন্টা ফারাক পড়তে হয় সেই ভিউয়ার্সরা যারা তোমাকে ভিউজটা দেয়। নেগেটিভ কথা বলেছে মানেই তারা তোমার ঘন্টা ফারাক পড়তে হয়? কোনো কোনো দিন তো তারাও তোমাকে ওই ওই ব্যাপারটাতে নেগেটিভ বলছে, অন্য ব্যাপারে পজিটিভ বলে, তাহলে তখন তুমি বলবে ঘন্টা ফারাক পড়তে হয়? না তো। তাহলে প্রত্যেকটা ভিউয়ার্সের ভিউজ তোমার কাউন্ট হয়, তার জন্য তুমি আজকের এই ফুটানি মার্কার জীবন লাইফস্টাইল লিড করতে পারছো। আজ বললে কাল তুমি ফ্লাইটে চড়ে অন্য জায়গায় যেতে পারছো, সেই ক্যাপাবিলিটি তোমার বরের নেই, আর তোমারও ছিল না। এই ভিউয়ার্সদের জন্যে আজকে তুমি এই জায়গায়, তো তাদেরকে ঘন্টা ফারাক পড়তে হয় এই কথাটা তুমি অ্যাডামেন্টের সাথে বলতে পারো না। এটা তোমার বোধের পরিচয়। কিসের জন্য? হ্যাঁ, তারা বলেছে, তারা তোমার সাজ নিয়ে বলেছে। তো যারা যেরকম মোটিভেটেড, মানে মোটিভেটেড বলছি, যারা যেরকম মেন্টালিটি রাখে, কিছু কিছু লোকজন আছে যারা ফ্যামিলিতে কোনো শরীর টরীর খারাপ হলে হা উতাস করতেই ব্যস্ত থাকে, কী হবে, কী হয়েছে, কি না, এরকম করতে থাকে। আবার কিছু লোক খুব শান্তভাবে ব্যাপারটাকে কুললি হ্যান্ডেল করে, কিছু লোক হচ্ছে ওভার এক্সাইটমেন্ট দেখায়। তো আছে কিছু লোক, আবার কিছু লোক হচ্ছে খুব শান্তভাবে ধীরস্থিরভাবে কাজ করে যাচ্ছে। দেখো, আজকে স্যান্ডির কিছু হলে একমাত্র তুমিই করবে, কারণ তার বাবা মা সেইভাবে ফিনান্সিয়ালি কিছু করতে পারবে না, আর ইকোনমিক্যালি তুমি করবে, আর যত প্রপার গাইডেন্স তুমি তোমার ভগ্নিপতির থেকে নিয়েছো, তো বাইরের লোকেরা তো তোমাকে ওইভাবে হেল্প করতে পারবে না। কিন্তু তারা তোমাকে এই তোমার ভিউজগুলো দিয়ে 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 তোমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে তাদের যে ভালো জিনিসটা তুমি নেবে, তারা যদি কিছু বলে তুমি সেইখানে গিয়ে উত্তর দেবে কেন? তাহলে তুমি কন্ট্রোভার্সি চাইছো। একজন লিখেছে একটা হাজব্যান্ডের কিছু হলে ওয়াইফ, আর ওয়াইফের কিছু হলে হাজব্যান্ড, তারাই দেখবে, অন্য কেউ না। একদমই তাই, একদমই তাই। এটা তো বাস্তব খাঁটি কথা যে তোমার কিছু হলে তোমার বর দেখবে, আর তোমার বরের কিছু হলে তুমি দেখবে, কারণ তোমরাই একে অপরের সঙ্গে সংসার করো, একসঙ্গে থাকো, তো অন্য কেউ দেখবে না। কিন্তু তোমরা দুজনে কোনো না কোনো সময় এই ব্যাপারটার মধ্যে অন্য পাতলিগলি করেছিলে, সেই সুড়ঙ্গ দিয়ে অনেক বেনজল ঢুকে গিয়েছিল, যার জন্য তোমাদের মধ্যে একটা দুরিয়ার সৃষ্টি হয়েছিল। আর সেই সময় তোমার কিছু লোক তৈরি হয়েছিল, ওর কিছু লোক তৈরি হয়েছিল, লবি, ঠিক আছে? তার জন্য তারা সব সময় কথাগুলো বলে। তোমরা যদি নিজেরা স্ট্রং থাকো, তোমাদের ভিতরের কোনো ব্যাপার প্রাইভেসি যেগুলোতে আছে সেইগুলো যদি বাইরে সোসাইটির মধ্যে না আসে, কে তোমাদেরকে কিছু বলবে? আমরা কি প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের ঘরের মধ্যে ঢুকতে পারবো? চান্স আছে? কেউ যদি না চায়, তাদের পার্সোনাল জিনিস বাইরে না বের করে, তাহলে তাদের বাড়ির ভিতরে আমাদের মতো কোনো ভিউয়ার্স গিয়ে তাদের ভিতরে ঢুকতে পারবে? বা কি এটার কেউ ঢুকতে পারবে? নিশ্চয়ই না। তাহলে তোমরা তোমাদের পার্সোনাল জিনিসগুলো এখানে ছড়িয়ে রেখেছিলে, তার জন্য ভিউয়ার্সরা এত কথা বলতে সাহস পাচ্ছে বা বলছে। তোমরা দেখিয়েছো একটা সময়, এত তুমি আজকের হাজব্যান্ডের উপর দরদি দেখিয়েছো, সেই হাজব্যান্ডকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে এবং একটা ফ্ল্যাটে চলে গিয়েছিলে সমস্ত এন্টায়ার জিনিসপত্র নিয়ে। এটা তো বাস্তব যে সেই ফ্ল্যাট থেকে তুমি কেন চলে এসেছিলে, তার পিছনে তো অনেক বড় রিজন আছে। সেগুলো তো সত্যি, এমনি তো তুমি আসোনি, হাজব্যান্ড দেখেছে বলে তো তুমি আসোনি। এবার তোমার হাজব্যান্ড তোমাকে অ্যাকসেপ্ট করেছে, বড় মনের পরিচয় দিয়েছে, নো আমি এটা মানি না, তারও তোমাকে নিড ছিল। সংসার করতে করতে একে অপরের নিড হয়, শুধু ভালোবাসার উপর নির্ভর করে চলে না। প্রেম ভালোবাসার উপর নির্ভর করে চলে, সংসার শুধু ভালোবাসার উপর নির্ভর করে চলে না, একে অপরের পরিপূরক, এই দিকটা এই দিকটা। তাই স্যান্ডিরও কিন্তু তোমাকে দরকার, কারণ সেই যে জীবনযাত্রাটা বা যে লাইফস্টাইলে অভ্যস্ত ছিল, সেটা ওই স্যান্ডির বউ ছাড়া ওকে কেউ দিতে পারতো না, কেউ এফোর্ড করতে পারতো না, ও নিজে তো করতেই পারতো না, বাদ দাও বাবা মাও করে দিতে পারতো না, নতুন করে কেউ করে দিতে পারতো না। সেই জন্য ও তোমাকে অ্যাকসেপ্ট করেছে। এরকম নয় যে তোমাকে খুব ভালোবাসে বলে অ্যাকসেপ্ট করেছে, এটা যারা বলে তারা ব্লাইন্ড। শুধু ভালোবাসায় সংসার হয় না, সংসারে ভালোবাসা একটা পার্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে, রেসপন্সিবিলিটি আছে, তার সঙ্গে সঙ্গে কর্মদক্ষতা আছে, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, তারপরে তাদের মেন্টালিটি ওয়েভলেন্থ মেলার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো শুধু ভালোবাসার জন্য তোমাকে তোমার হাজব্যান্ড নিয়ে এলো, তাহলে সে ভালোবাসার কথাই যদি বলো, তাহলে হাজব্যান্ড আজ পর্যন্ত সংসারের দায়িত্ব নিল না। কথাটা সত্যি নয়। তো যেমন দেবা তেমনি দেবী,
যেমন ম্যান্ডিরও স্যান্ডিকে প্রয়োজন ছিল বলে স্যান্ডির কাছে ম্যান্ডিকে ফিরতে হয়েছে, তেমনি স্যান্ডিরও ম্যান্ডিকে প্রয়োজন ছিল বলে অ্যাকসেপ্ট করেছে। এই কথাটা আপনারা ধরে রাখুন, এক হাতে তালি বাজে না। স্যান্ডি শুধুমাত্র ভালোবাসার টানে ম্যান্ডিকে টেনে নিয়ে এসছে, একদম না। যদি হতো না, তাহলে ম্যান্ডির সম্বন্ধে স্যান্ডি যে 3-4টে গল্প বলেছিল কোনো দিন বলতে পারতো না। যত যাই হয়ে যাক, ম্যান্ডি যত কিছু বলে যাক, যত রকম করে যাক, ও যদি টর্চার্ড হতো তাও ওর মুখ থেকে না ওই কথাগুলো বেরোতো না, যতই রাগ ক্ষোভ দুঃখ হোক। ভালোবাসা তো ব্লাইন্ড হয় না, তখন সেগুলো বলে না। তাই ওই তো বললাম, দুজনের পরিপূরক। এমনি কি সংসারটা করছে, দুজনের মধ্যেই কিছু না কিছু ফল্ট আছে এবং দুজনের ফল্টগুলোকে অ্যাডজাস্ট করে দুজনে চলছে, তার জন্য একে অপরের পরিপূরক, দুজনে একসঙ্গে রয়েছে। আর স্যান্ডি না ম্যান্ডি ছাড়া অচল। এই মুহূর্তে যেই লাইফস্টাইল স্যান্ডি লিড করে, সেই লাইফস্টাইল লিড করতে গেলে ম্যান্ডিকে ওর দরকার। ম্যান্ডির কিন্তু স্যান্ডিকে না হলেও চলবে এই মুহূর্তে, কিন্তু স্যান্ডির ম্যান্ডিকে ডাকবে। এবার স্যান্ডি তাহলে ম্যান্ডি কেন ফিরে এলো? ম্যান্ডি ওখান থেকে প্রত্যাঘাতিত হয়ে চলে এলো। এবারে ম্যান্ডি জানে সংসারের মধ্যে আমি থাকবো, সংসারের মধ্যে না থাকলে আমার চ্যানেলও চলবে না, উড়ো খাই গোবিন্দ মহা নমো হবে না। একজনকে দেখছো তো, টিনু সুন্দরী, ওই 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 করছে বলে তো চলছে না। আলটিমেটলি সংসারে ফিরতে হবে, কারণ ব্লগিংয়ের মধ্যে সংসারটা একটা বড় পার্ট। তো যাই হোক, তো দরকার বলেই এসেছে। তবু আজকের ম্যান্ডি যে বলেছে ওর বর 2টো লোন শোধ করে, তারপরে হচ্ছে তোমার 35,000 টাকা খরচা করেছে, অনেকের কাছে অবিশ্বাস্য হচ্ছে। 35,000 টাকা হয়তো সত্যিই খরচা করেছে, কারণ স্যান্ডি বলছিল প্রচুর টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে বিজনেসটা করে সেই বিজনেসের টাকা ম্যান্ডি নেয় না, যে টাকা মানে নাইটির যে বিজনেসটা হয় ম্যান্ডি নেয় না। সেই টাকায় স্যান্ডি যাতে স্যান্ডির ওষুধ খরচ, স্যান্ডির যে হাত খরচ সেগুলো চালাতে পারে, প্লাস স্যান্ডি যাতে এই যে ব্যাংকের লোন দিয়ে টাকাটা তুলে দিয়েছে সেই টাকাটা শোধ করতে পারে, সেটা ম্যান্ডি ব্যবস্থা করেছে। নাহলে ম্যান্ডি যদি কোনো লাইবিলিটি স্যান্ডিকে না দেয়, পালন করবে না স্যান্ডি, তার জন্য এইভাবে দায় চাপিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? এইবার আর বাদবাকি ওই সংসারের খরচ ওকে দিতে হবে না বলে দিয়েছে। তো এই যে বলছে না তারপরে কখনো দেয় না, স্যান্ডি খরচ দেয় বলে আমার মনে হয় না। যত টাকা ইনকাম হয় ওই ওষুধ খরচার লোন টানতেই চলে যায়। এবার পার্সোনাল লোনটা ও এক্সট্রা হেডেক ও নিয়েছে, ঠিক আছে, মানে আগেই ছিল সেটা নিয়েছে। তো ম্যান্ডি তো আর এগুলো দেবে না, সেই জন্য ম্যান্ডি হচ্ছে ওকে ওই বিজনেসটায় হেল্প করে, যে তুমি ইনকাম করে এগুলো করো, বুঝতে পেরেছো? তো যাই হোক, আলটিমেটলি সুখবর এটা যে ওরা ইমিডিয়েটলি যাচ্ছে, সোমবার শুনছি ওরা যাবে। খুব ভালো ডিসিশন, ফ্লাইটে যাচ্ছে আর ফেরার টিকিট কাটেনি, এটাও খুব ভালো ডিসিশন। কারণ কতদিন লাগবে, কত কি লাগবে, কিভাবে লাগবে কেউ জানে না। তো এই মুহূর্তে এই যে ম্যান্ডি যাচ্ছে, সে যাওয়ার জন্য ফ্লাইট যাওয়াটা খুব জরুরি। কারণ যদি ট্রেনে যায় না, প্রায় হ্যাঁ 2 দিন 1.5 দিন লেগে যায়, 1.5 দিন লেগে যায় ট্রেনে, 1.5 দিন লেগে যায়। সেক্ষেত্রে 2 ঘন্টায় পৌঁছে যাবে ফ্লাইটে। তো কেন ভাই এত ঝামেলা করবে? ফ্লাইটে যাওয়াটা খুব খুব বুদ্ধিমানের কাজ, আর আসার টিকিট না কাটাটাও আরও বুদ্ধিমানের কাজ, কারণ কতদিন লাগবে কেউ জানে না, ঠিক আছে? 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, কিভাবে কি হবে না হবে এত কিছু বলা যায় না। এবার যখন যাচ্ছে তখন মানে একরকম মেন্টালিটি নিয়ে যাচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখানে পৌঁছানোর দরকার। তারপরে যদি মনে করে যে সব কিছু করে যে প্লেনের টিকিট এফোর্ড করতে পারছে না, তখন ট্রেনেও ফিরতে পারে, তাই না? তো যাই হোক, এটাই আমার মনে হয় যে খুব ভালো ডিসিশান হয়েছে, এবং বাড়ির লোকজনের সঙ্গে আলোচনা করে এই যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে, এটা খুব ভালো। কিন্তু আমি আবারও ম্যান্ডিকে বলছি, তুমি কন্ট্রোভার্সি চাও, আমি জানি তোমার ব্লগের জন্য কন্ট্রোভার্সি না হলে তোমার ব্লগ সেই অর্থে চলবে না, তুমিও জানো। মানে তুমি যে হিউজ পরিমাণে মানে ভিউজ চাও, সেটা কন্ট্রোভার্সি দিয়েই সম্ভব, তাই জন্য তুমি সবসময় কন্ট্রোভার্সি চাইছো। আর তুমি যেটা বলতে চাইছো যে তোমার থেকে অন্য লোকের দরদ বেশি, না, তোমার থেকে কারোর অন্য লোকের দরদ বেশি হওয়ার কথাও নয়। কিন্তু কি বলো তো, তোমরা এই অন্য লোকের দরদের জায়গাটা করে দিয়েছো। তুমি যখন চলে গিয়েছিলে সবাই একেবারে স্যান্ডির মাসি, কাকি, দাদি, পিসি, বোন, বৌদি হয়ে গিয়েছিল। তারা একেবারে স্যান্ডির প্রতি ভালোবাসা একেবারে ঝরে ঝরে পড়ছিল। না কন্টেন্ট করছিল ঠিক আছে, সেটা নয়, কিন্তু এই ভালোবাসা ঝরে ঝরে পড়ছিল, ফিলিংস ঝরে ঝরে পড়ছিল। আর সেই জায়গা থেকে তারা তাদের রাইটসটা জাগানোর চেষ্টা করে।
হাজব্যান্ডের উপর ওয়াইফের, ওয়াইফের উপর হাজব্যান্ড, এর বাইরে অন্য কারোর রাইটস থাকে না। আমরা ভিউয়ার্সরা আমরা যা দেখব সেটার উপরে কমেন্ট করব। কারোর প্রতি অতিরিক্ত ফিলিংস, মায়া মমতা আমাদের নিজেদেরকেই প্রবলেম ক্রিয়েট করাবে, কারণ আমরা মায়া মমতা দেখাতে যাব, তারপরে ম্যান্ডি এসে চ্যাটমা চ্যাটমা কথা বলে আপনাদের ঝেড়ে দিয়ে যাবে। ভালো লাগবে? দেখো দাদা, প্রপার কথাটা বলুন, ইমোশনের বশীভূত হয়ে কিছু কথা বলবেন না যেটা খারাপ। আলটিমেটলি আপনার থেকে বেশি প্রেফার স্যান্ডি ম্যান্ডিকেই করে, এটা বুঝে নেবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তো আছেই। টাটা।